আজকের আলোচনা শুরু করছি এমন একটা প্রশ্ন দিয়ে যা প্রায় অর্ধ শতাব্দী ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। মানুষ কি আসলেই চাঁদে গিয়েছিল? আমরা এই বিখ্যাত ঘটনা আর এর সাথে জড়িয়ে থাকা বিতর্কগুলো নিয়ে একটু গভীরে যাব। মানে আমাদের হাতে যা তথ্য আছে তার ভিত্তিতে বিজ্ঞান, ষড়যন্ত্রতত্ত্ব আর কেন এই সন্দেহগুলো এলো সেগুলো দেখব। হ্যাঁ, এই আলোচনাটা কিন্তু শুধু ইতিহাস নিয়ে নয়, এটা আসলে মানব মনস্তত্ত্ব আর আমরা তথ্যকে কিভাবে দেখি সেটা বোঝারও একটা সুযোগ। ১৯৬৯ সালের সেই বিশাল পদক্ষেপ একদিকে যেমন বিরাট সাফল্য ছিল, তেমনি কিন্তু জন্ম দিয়েছিল কিছু মানে দীর্ঘস্থায়ী প্রশ্নের। চলুন তাহলে একদম শুরু থেকে দেখি। ২০ জুলাই ১৯৬৯ নাসার অ্যাপোলো 11 মিশন ইতিহাস তৈরি হলো। নীল আর্মস্ট্রং আর বাজ অলড্রিন চাঁদের মাটিতে নামলেন, আর মাইকেল কলিন্স কমান্ড মডিউলে ওপরে ঘুরছেন। ঠিক, আর্মস্ট্রংয়ের সেই বিখ্যাত কথাটা মনে আছে তো? মানুষের জন্য এটা ছোট্ট একটা পদক্ষেপ। কিন্তু মানবজাতির জন্য বিশাল এক লাফ। হ্যাঁ, আর ভাবুন, প্রায় ৬০ কোটি মানুষ দেখেছিল সেটা লাইভ। সেটাই। এটা ছিল স্নায়ুযুদ্ধ, মানে কোল্ড ওয়ার আর মহাকাশ দখলের লড়াইয়ের একটা চূড়ান্ত মুহূর্ত। আমেরিকার জন্য এটা ছিল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের বিষয়। তবে তার চেয়েও বড়, এটা মানব ইতিহাসের একটা বিশাল অর্জন। কিন্তু এত বড় একটা ঘটনা, এত প্রমাণ, তারপরও একটা ধারণা বেশ জেকে বসল যে পুরোটাই আসলে সাজানো একটা নাটক, হলিউডের সেটে বানানো। হ্যাঁ, ১৯৭০-এর দশক থেকেই এই ব্যাপারটা ছড়াতে শুরু করে। অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছিল তখন। ঠিক, যেমন ধরুন সবচেয়ে কমন যেটা, চাঁদের ছবিতে আকাশে তারা দেখা যায় না কেন? হ্যাঁ, তারার ব্যাপারটা তো আছেই। আরও যেমন, বায়ু নেই চাঁদে, অথচ আমেরিকার পতাকাটা উড়ছে বলে মনে হয় ছবিতে। আচ্ছা, আর ওই ছায়ার ব্যাপারটা, ছায়াগুলো নাকি অদ্ভুত, অসঙ্গত, যেন মনে হয় স্টুডিওতে লাইট দিয়ে তৈরি করা। ঠিক। আর একটা খুব মারাত্মক পয়েন্ট তোলা হয়, ওই যে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট। ওটা পেরিয়ে নভোচারীরা গেলে তো মারাত্মক রেডিয়েশনে মানে ক্ষতি হওয়ার কথা। তারা অক্ষত ফিরলেন কি করে? হ্যাঁ, শুনেছি। আরও দুটো পয়েন্ট মনে পড়ছে। বিভিন্ন ছবিতে নাকি একই ব্যাকগ্রাউন্ড দেখা যায়, যেন একটাই সেট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, একই পটভূমি। আর ল্যান্ডারটা যে নামল, তার নিচে কোনো গর্ত বা ক্রেটার তৈরি হলো না কেন? এত বড় একটা যান নামছে। এগুলোই তো মনে হয় মূল যুক্তি, তাই না? যেগুলো ঘুরে ফিরে আসে। একদম। তবে নাসা আর বিজ্ঞানীরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের বেশ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। যেমন, ধরুন তারা না থাকার কারণটা। হ্যাঁ, ওটা কি? চাঁদের মাটি তো অসম্ভব উজ্জ্বল। সূর্যের আলো পড়ে ক্যামেরার এক্সপোজারটা সেট করা হয়েছিল ওই উজ্জ্বল মাটি আর নভোচারীদের ছবি তোলার জন্য। ফলে আকাশের কম উজ্জ্বল তারাগুলো ছবিতে আসেনি। ও আচ্ছা, বেশি আলোর জন্য কম আলোটা ধরা পড়েনি। বেশ লজিক্যাল। আর ওই উড়ন্ত পতাকা? পতাকাটা আসলে ভাঁজ হয়ে ঝুলে পড়বে বলে ওটাকে টান টান রাখার জন্য ওপরে একটা আড়াআড়ি রড লাগানো ছিল। আর নভোচারীরা যখন ওটা মাটিতে পুঁতছিলেন, তখন নড়াচড়ার কারণে আর জড়তার জন্য পতাকায় একটা ঢেউ তৈরি হয়েছিল। ওটাই দেখে মনে হয় যেন উড়ছে। চাঁদে তো বাতাস নেই, উড়বে কি করে? ঠিক, ঠিক। লাগানোর সময় নড়াচড়া। আচ্ছা, কিন্তু ছায়া আর বিকিরণ, এগুলোর ব্যাখ্যা কি? ছায়ার ব্যাপারটা হচ্ছে, চাঁদের মাটি তো সমান নয়, উঁচু নিচু। সূর্য হলো একমাত্র আলোর উৎস। কিন্তু ওই অসমতল মাটিতে আলো পড়লে বা এদিক ওদিক থেকে প্রতিফলিত হলে ছায়াগুলো একটু অন্যরকম দেখতে লাগতেই পারে। মাঝে মাঝে মনে হতে পারে যেন একাধিক লাইট সোর্স আছে। হুম। আর ভ্যান অ্যালেন বেল্ট, ওটা নভোচারীরা খুব দ্রুত গতিতে পার হয়েছিলেন। আর মহাকাশযানটা দেয়ালেও রেডিয়েশন আটকানোর মতো ব্যবস্থা ছিল। তাই যেটুকু রেডিয়েশনের মধ্যে দিয়ে তারা গেছেন, সেটা বিপজ্জনক মাত্রার চেয়ে অনেক কম ছিল। তার ঝুঁকিটা জেনে শুনে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আচ্ছা, আর ওই একই ব্যাকগ্রাউন্ড আর গর্ত না হওয়ার যুক্তিগুলো? চাঁদে তো বায়ুমণ্ডল নেই, তাই দূরের জিনিসও খুব পরিষ্কার দেখা যায়। আর দূরত্ব বোঝাটা খুব কঠিন। ফলে অনেক দূরে থাকা পাহাড় বা টিলা হয়তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও ছবিতে একই রকম বা কাছাকাছি মনে হচ্ছে। আচ্ছা, পার্সপেক্টিভের সমস্যা। হ্যাঁ, আর ল্যান্ডিংয়ের গর্ত, চাঁদের মাটির ওপরের স্তরটা ধুলোর মতো নরম হলেও তার ঠিক নিচেই বেশ শক্ত জমাট বাঁধা মাটি। ল্যান্ডারের ইঞ্জিনটা নামার সময় কিন্তু খুব জোরে চলছিল না, আস্তে নেমেছে। তাই মাটি ছিটকে বড় গর্ত তৈরি হয়নি। ছোটখাটো ডিস্টারবেন্স হয়তো হয়েছিল।
এর বাইরেও তো সলিড প্রমাণ আছে, তাই না? যেমন ওই রেট্রো রিফ্লেক্টরগুলো। একদম। নভোচারীরা চাঁদে আয়নার মতো কিছু যন্ত্র রেখে এসেছিলেন, রেট্রো রিফ্লেক্টর। পৃথিবী থেকে লেজার পাঠালে আজও সেখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এটা তো সরাসরি প্রমাণ যে ওখানে কিছু রাখা হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, মানে আমেরিকার প্রধান প্রতিযোগী, তারাও তো পুরো মিশনটা ট্র্যাক করেছিল। তারা তো কখনো বলেনি যে এটা ভুয়া। হ্যাঁ, সিনেমাটা তো মঙ্গল অভিযান নিয়েছিল, তাই না? নকল একটা অভিযান। হ্যাঁ, মঙ্গল নিয়ে। কিন্তু ওই কনসেপ্টটা যে সরকার এমন একটা ধাপ্পা দিতে পারে, সেটা চাঁদের ব্যাপারে সন্দেহকে আরও উস্কে দিল। আর তারপর তো ইন্টারনেট এলো, ইউটিউব এলো, এগুলো নতুন করে ছড়াতে শুরু করলো। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন মানুষ এত প্রমাণ দেখতে পায় না বা চায় না? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? মনোবিজ্ঞানীরা বলেন এর পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। একটা হলো সাধারণভাবে কর্তৃপক্ষের প্রতি অবিশ্বাস, মানে সরকার বা নাসা কিছু লুকাচ্ছে, এ ধারণাটা। একটা স্বাভাবিক সন্দেহ প্রবণতা। হ্যাঁ, আরেকটা হলো গোপন কিছু জানার আগ্রহ, মনে হওয়া যে আমি এমন কিছু জানি যা অন্যরা জানে না। আর আছে কগনিটিভ বায়াস, মানে আমরা যা বিশ্বাস করতে চাই সেটার পক্ষেই প্রমাণ খুঁজি। আর সেই সময়ে ভিয়েতনাম যুদ্ধ, ওয়াটারগেট কেলেঙ্কারি, এগুলোর জন্য কি সরকারের উপর বিশ্বাস কম ছিল? অবশ্যই। ওই সময়টায় সরকারের প্রতি মানুষের আস্থায় বেশ ঘাটতি ছিল। তাই চাঁদে যাওয়ার মতো এত বড়, এত অভাবনীয় একটা ঘটনা অনেকের কাছেই হয়তো একটু মানে টু গুড টু বি ট্রু মনে হয়েছিল। বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। এটা ঠিক যে বিজ্ঞানে সবসময় প্রশ্ন করা, সন্দেহ করা ভালো। কিন্তু এক্ষেত্রে প্রমাণের পাল্লাটা সত্যিই অনেক ভারী। ১৯৬৯ থেকে ১৯৭২ এই কয়েক বছরে মানুষ তো ৬ বার চাঁদে গেছে। ১২ জন নভোচারী হেঁটেছেন চাঁদের মাটিতে। একদম। তাই এত বছর পরেও এই ষড়যন্ত্র তত্ত্বগুলো টিকে থাকাটা, এটা হয়তো চাঁদে মানুষ গিয়েছিল কি যায়নি তার চেয়েও বেশি কিছু বলে আমাদের মনস্তত্ত্ব নিয়ে। আমরা কিভাবে বিশ্বাস তৈরি করি, কিভাবে তথ্য গ্রহণ করি, আর মিডিয়াই বা কতটা প্রভাব ফেলে এই বিষয়গুলো নিয়ে। তাহলে আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যখন কোনো ঘটনার পক্ষে এত বিপুল বৈজ্ঞানিক ঐতিহাসিক প্রমাণ থাকে, তারপরেও কেন কিছু ধারণা বা তত্ত্ব এত সহজে মানুষের মনে গেঁথে যায় আর সহজে মুছতেও চায় না? এটা আমাদের বিশ্বাস, তথ্য যাচাই করার ক্ষমতা আর হয়তো আমাদের নিজেদের যুক্তির প্রতি আস্থা নিয়ে কি প্রশ্ন তোলে। ভাবনার বিষয় কিন্তু।